আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি বিশেষ লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজরিদি। আজকের এই লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব আমাদের যে ইংরেজি প্রথম পত্র বিষয়টি আছে এবং যেটার পরীক্ষা হতে চলেছে আগামী পরশুদিন, সেখানে আমাদের পরীক্ষায় কিভাবে আমরা আমাদের প্রথম রিডিং টেস্টগুলোর সমস্যা সমাধান করতে পারবো সেটা নিয়ে আজকে ক্লাস আলোচনা করব। তাই যে যেখানেই আছো দেরি না করে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে জানিয়ে দাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন হচ্ছ, কেমন আছো। এবং তার পাশাপাশি অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, কমেন্ট বক্সে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম মাদিহা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এইখানে এখন যেটা আমরা সমাধান করব সেটা হচ্ছে আমরা বেশ কয়েকটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে রাতেবেলা যে ক্লাস হবে সেই ক্লাসে মানিক স্যারও তোমাদের জন্য কয়েকটা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করবে। বর্তমানে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং যারা যারা এখনও সাজেশনটি পাওনি তারা অবশ্যই আমাদের পিন কমেন্টে চেক করো, পিন কমেন্টে সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। চাপাই নবাবগঞ্জ থেকে আছে আমাদের সাথে হোসেন আলী, আমাদের সাথে আছে চাঁদের হাসি, তামান্না তাসনিম তাইবা, আমাদের সাথে আছে মোহাম্মদ জালাল। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, কমেন্ট বক্সে তোমার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, কমেন্ট বক্সে তোমার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। আচ্ছা, আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ আছে। আমরা ইতিমধ্যে আগের লাইভ ক্লাসে কয়েকটা সিন প্যাসেজ দেখেছি। এখন আমরা যে সিন প্যাসেজটা দেখবো সেটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিন প্যাসেজ, পরীক্ষায় আসার মতো। আজকের এই সম্পূর্ণ ক্লাসটা প্রস্তুত করা হয়েছে যেন তোমাদের প্রস্তুতিটা একদম সেরা একটা প্রস্তুতি হয়, যেন খুবই সুন্দরভাবে তোমরা একটা প্রস্তুতি নিতে পারো, একটা গুছানো প্রস্তুতি। যারা যারা এই ক্লাসটা করবে আশা করছি তোমরা অন্তত 20 থেকে 25% নাম্বার বা 20 থেকে 25 মার্ক পরীক্ষায় নিশ্চিত করতে পারবে। আচ্ছা, সাজেশন পিন কমেন্টে চেক করো, তাহলে পেয়ে যাবে। পিন কমেন্টে চেক করো, সাজেশন পেয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমেই যে প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে কাকে নিয়ে, সেটা হচ্ছে আমাদের মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে। আচ্ছা, একটু খেয়াল করবো আমাদের এই প্যাসেজের প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্যাসেজটাই দেওয়া আছে, তারপরে এটার সাথে আমরা পাবো কিছু এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার এবং ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সবগুলো সমাধান করব। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিতে হবে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, কমেন্ট বক্সে তোমার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। চাপাই নবাবগঞ্জ থেকে নিয়ামত আছি ম্যাম, ধন্যবাদ নিয়ামত যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছে আর এইচ রিফায়েদ হাসান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জ থেকে আছে অ্যালেক্স ইব্রাহিম। ম্যাডাম টপিক কি? টপিক হচ্ছে সিন প্যাসেজ, যেটা আমাদের পরীক্ষায় যেখান থেকে 20 থেকে 25 মার্ক আছে। আমাদের কয়টা এমসিকিউ আসবে আশা করি আমরা জানি। আমাদের টোটাল 10টা এমসিকিউ আসবে। 10টা এমসিকিউতে এক একটাতে 0.5 করে, 0.5 এক একটাতে 0.5 করে আমাদের আসবে হচ্ছে 5 মার্ক। এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আসবে 5টা, যেখানে একটাতে আছে 3 মার্ক, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 15 মার্কস। অর্থাৎ আমরা টোটাল 20 মার্কের প্রস্তুতি কিন্তু পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি আমাদের সিন প্যাসেজ থেকে আসে সামারি এবং ফ্লোচার্ট, সামারি এবং ফ্লোচার্ট আসে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে সামারি আর ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছি না, আমরা শুধুমাত্র এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ রাতের ক্লাসে যখন মানিক স্যার করাবে সেও আলোচনা করবে আমাদের গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো। আচ্ছা, সবাই একটু খেয়াল করবো। The Negro is still not free. The life of Negro is sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. আচ্ছা, প্রথমেই বলছে যে নিগ্রোরা এখনো মুক্ত নয়। নিগ্রোদের জীবন একদম ক্রিপল বা পঙ্গু হয়ে আছে বৈষম্যের শিকল দ্বারা, এবং নিগ্রোরা তারা নিজেদের ভূমিতেই কি হিসেবে আছে, এক্সাইল বা নির্বাসিত অবস্থায় আছে। তারা আমেরিকার যে প্রসপারিটি আছে বা আমেরিকার যে বিশাল প্রসপারিটির সমুদ্র আছে, সেই প্রসপারিটির সমুদ্র, সেই উন্নয়নের সাগরের মধ্যে এই নিগ্রোরা হচ্ছে কি দরিদ্র এক জাতি বা দরিদ্র কিছু মানুষ, যারা সেখানে একটা আইল্যান্ড বুঝাচ্ছে, অর্থাৎ একটা বিশাল সাগরের মাঝে একটা দ্বীপে, তাদের দ্বীপটা হচ্ছে দারিদ্রতার দ্বীপ এবং তাদের চারিপাশে কি আছে, খালি প্রসপারিটি আর প্রসপারিটি, উন্নতি, টাকা পয়সা, সকল কিছু বস্তুগত প্রসপারিটি আছে, কিন্তু সেখানে দরিদ্র অবস্থায় আছে নিগ্রোরা।
এবং আজকে এই যে অবস্থাটা আছে এইটাই, এই শেমফুল কন্ডিশন বা এই লজ্জাজনক অবস্থাটাকেই তুলে ধরা হবে। অর্থাৎ এই বক্তব্যটা যেহেতু মার্টিন লুথার কিং জুনিয়রের, সে বলছে যে আমি আজকে কি করব, এই লজ্জাজনক ঘটনাটা তুলে ধরবো তোমাদের সবার সামনে। আচ্ছা, ওকে, তারপরে একটু দেখবো। তারপরে বলছে I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. It is a dream deeply rooted in the American dream. আমরা আজকে তোমাদেরকে বলছি বন্ধুরা যে আমাদের আজকাল যখনই যেই ডিফিকাল্টি বা যেই সমস্যাগুলোই আসুক না কেন, আমার একটা স্বপ্ন আছে এবং এই স্বপ্নটা আমেরিকার স্বপ্নের গভীরে জন্ম নিয়েছে। অর্থাৎ আমেরিকার স্বপ্নের সাথে আমার এই স্বপ্নটা যুক্ত। I have a dream, আমার একটি স্বপ্ন আছে that যে one day this nation will rise up and live out the true meaning of its creed. অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং এই জাতি তার জীবনের যেই ক্রিড অর্থাৎ তাদের যে ধর্মীয় মতবিশ্বাস আছে, সেই ধর্মীয় মতবিশ্বাসের আসল উদ্দেশ্যটা একদিন এই জাতি বুঝতে পারবে। We hold these truths to be self-evident. Or that all men are created equal. এবং আমরা এটা বিশ্বাস করি বা এটা প্রমাণিত যে সকল মানুষকে একইভাবে তৈরি করা হয়েছে, সমানভাবে তৈরি করা হয়েছে। I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. আমার একটি স্বপ্ন আছে যে জর্জিয়ার লাল পাহাড়ে একদিন ফর্মার স্লেভ মানে কি দাস, অর্থাৎ দাসেদের সন্তানেরা এবং দাসের মালিকের সন্তানেরা একদিন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবে। I have a dream, আমার একটি স্বপ্ন আছে that যে one day the state of Mississippi, মিসিসিপি রাজ্য এমন একটা রাজ্য sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression will be transformed into an oasis of freedom and justice. অর্থাৎ মিসিসিপি এমন একটা রাজ্য যেই রাজ্য sweltering মানে উত্তপ্ত, কিসে উত্তপ্ত, কিসে উত্তপ্ত, অন্যায়ের তাপে উত্তপ্ত, এমন একটা রাজ্য যেই রাজ্য অন্যায়ের তাপে উত্তপ্ত, যেই রাজ্য অপারেশন অত্যাচারের তাপে উত্তপ্ত, সেই রাজ্যটা একদিন পরিণত হবে ফ্রিডম, মুক্তি এবং জাস্টিস, ন্যায়ের মরুদ্যানে পরিণত হবে। কিসে পরিণত হবে? মরুদ্যান, ওয়াসিস। ওয়াসিস মানে মরুদ্যান, অর্থাৎ মরুভূমির যেই জায়গায় পানি পাওয়া যায় সেটাকে তো মরুদ্যান বলে। তাহলে তার স্বপ্ন হচ্ছে মিসিসিপি রাজ্যটা একদিন জাস্টিস, ন্যায় এবং ফ্রিডম, মুক্তির একটা মরুদ্যানে পরিণত হবে। I have a dream that my 4 little children will one day live in a nation. আমার একটা স্বপ্ন আছে যে আমার 4 জন ছোট ছোট সন্তান একদিন এমন একটা রাষ্ট্রে বাস করবে, where যেখানে they will not be judged by the color of their skin, যেখানে তাদেরকে তাদের গায়ের রং দিয়ে বা যাচাই করা হবে না, but by the content of their character, কিন্তু তাদের চরিত্রের বৈশিষ্ট্য দিয়ে তাদের যাচাই করা হবে। I have a dream today, আমার আজকে একটি স্বপ্ন আছে। I have a dream that one day down in Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও যে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও জেনে রাখতে, এইটা গুরুত্বপূর্ণ একটা লাইন। কেননা এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্নে বলা হতে পারে যে সে অ্যালাবামা নিয়ে কি স্বপ্ন দেখেছিল। আচ্ছা, প্রথমে বলছে যে অ্যালাবামা এমন একটা রাজ্য যেখানে কিছু বিদ্বেষপূর্ণ বর্ণবাদী আছে, যারা বর্ণবাদ করে। সেইরকম একটা রাজ্যে সে কি চায়? সে চায় যে সেখানে কৃষ্ণাঙ্গ ছোট ছোট ছেলেমেয়েরা এবং শ্বেতাঙ্গ ছোট ছোট ছেলেমেয়েরা হাতে হাত মিলাবে ভাই বোন হিসেবে। কি হিসেবে? ভাই বোন হিসেবে। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে সেখানের যে গভর্নর আছে, গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং, অর্থাৎ তার ঠোঁট থেকে চুইয়ে চুইয়ে পড়ে কি পড়ে? ওয়ার্ডস, দুইটা শব্দ, একটা হচ্ছে ইন্টারপোজিশন, একটা হচ্ছে নালিফিকেশন। ইন্টারপোজিশন, নালিফিকেশন। নালিফিকেশন মানে বাতিল করা। আচ্ছা, ওকে, আশা করি আমরা প্যাসেজটা বুঝতে পেরেছি। প্যাসেজটা যদিও আরও অনেক বড়, বাট পরীক্ষার জন্য এতটুকুই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কখনো অনেক বড় প্যাসেজ আসে না যেটা পড়তে তোমার অনেকটা সময় লাগবে। সবসময় মাথায় রাখবা যে শর্টকাট প্যাসেজগুলোই বেশিরভাগ আসে। মানে প্যাসেজগুলো খুব বড় যদি থাকে, যেমন মনে করো যে শেখ কামালের একটা প্যাসেজ খুব বড় থাকে, কিন্তু এটা কিন্তু পুরোটা দেয় না, হাফ দেয়,
বা যতটুকু গুরুত্বপূর্ণ অতটুকু দেয়। ওকে, আচ্ছা সবাই একটু এমসিকিউ গুলোর দিকে তাকাবো। এই এমসিকিউ গুলো থেকে কালকে দেখবা যে একটা কমন 2-5-6টা কমন পড়ে গেছে, কোনো না কোনোটা একটা কমন পড়ে যাবেই যাবে, দেখবা ইনশাআল্লাহ এমসিকিউ গুলো থেকে কমন পড়বে। আচ্ছা একটু খেয়াল করবে, প্রথমে বলছে দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ। আচ্ছা এই প্যাসেজের যে লেখক আছে অথর, তার উদ্দেশ্য কি ছিল, লেখক কেন এটা লিখেছে, লেখক কেন এটা লিখেছে, এটা পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্যাসেজ। টু শো দ্য পিকচার অফ দ্য ওয়ার্ল্ড, to highlight that all men are created equal, to show the picture of the Negro, to highlight our rights. আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে নিগ্রোরা কি অবস্থানে আছে, নিগ্রোরা কি অবস্থানে আছে সেটা দেখাতে চেয়েছে লেখক, অর্থাৎ দ্য পিকচার অফ দ্য নিগ্রো। What does the word discrimination mentioned in the passage mean? Discrimination মানে কি, discrimination মানে হচ্ছে বৈষম্য। বৈষম্য বলতে কি বোঝায়, ফেয়ারনেস মানে সমতা বা ফেয়ারনেস মানে ন্যায়, ডিস্টিংশন, ইকুয়ালিটি, ইনডিফারেন্স। অবশ্যই অ্যান্সার হচ্ছে ডিস্টিংশন। ডিস্টিংশন মানে কি বৈষম্য, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ডিস্টিংশন। দ্য ওয়ার্ড সোয়েল্টারিং, সোয়েল্টারিং মানে কি উত্তপ্ত, এখানে কোন অপশনটা সোয়েল্টারিং বা উত্তপ্ত বোঝায়, কমফোর্টেবল হবে না, সুইং হবে না, আনপ্লেজেন্টলি হট, রাইট এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অত্যাধিক গরম মানে কি উত্তপ্ত যেটা। দ্য ওয়ার্ড রেসিস্ট, রেসিস্ট মানে হচ্ছে বর্ণবাদ, বর্ণবাদ বলতে কি বোঝায়, বর্ণবাদ বলতে বোঝায় যারা কি মানুষের গায়ের রং নিয়ে ভেদাভেদ করে, তাই না, অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। আ পার্সন হু শোজ ডিসপ্যারিটি আগেনস্ট পিপল অফ দেয়ার রেসেস, অর্থাৎ যখন বৈষম্য করা হয় গায়ের রঙের উপর ভিত্তি করে, সেটাই হচ্ছে রেসিজম বা রেসিস্ট তাদেরকে বলা হয়। What is the truth that Martin Luther King Jr. held? আচ্ছা কোন সত্যিটা মার্টিন লুথার কিং জুনিয়র তুলে ধরেছে, বা কোন সত্যিটা মার্টিন লুথার কিং জুনিয়র উপরে উঠাতে চায় বা তুলে ধরতে চায়। আচ্ছা মার্টিন লুথার কিং জুনিয়র বলেছে যে এইটা একটা সত্য কথা যে সকল মানুষকে একইভাবে তৈরি করা হয়েছে, তুমি যতই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ করো না কেন, যতই ধনী দরিদ্র করো না কেন, সকল মানুষকে একইভাবে তৈরি করা হয়েছে, এটা একটা কি ট্রুথ। দ্যাট অল মেন আর নট ক্রিয়েটেড আনইকুয়াল, দেখো নট বলেছে তাই আনইকুয়াল এসেছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। আনইকুয়াল দেখে তোমরা ভাববা যে না এটা তো অ্যান্সার হতে পারে না, কারণ প্যাসেজে তো ইকুয়াল বলা আছে, কিন্তু এখানে তো আবার নটও আছে। সে বলেছে অল ম্যান আর নট ক্রিয়েটেড আনইকুয়াল, যে সকল মানুষকে অসমতা দিয়ে বানানো হয়নি। নেক্সট ওয়ান, হোয়াট উইল বি ট্রান্সফর্মড ইনটু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। আচ্ছা কোন জিনিসটা মুক্তি এবং ন্যায়ের মরুদ্যানে পরিণত হবে, কোন জিনিসটা বলাই আছে, দ্য স্টেট অফ মিসিসিপি, মিসিসিপি রাজ্যটা একদিন ন্যায়ের মরুদ্যানে পরিণত হবে, তাহলে অ্যান্সার হচ্ছে দ্য স্টেট অফ মিসিসিপি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অপারেশন? অপারেশন মানে কি, অপারেশন মানে হচ্ছে অত্যাচার, অপারেশন মানে কি অত্যাচার, শোষণ করা। শোষণ করা শব্দের অর্থ কি, একটা সমার্থক শব্দ চাওয়া হচ্ছে। আচ্ছা ডেসপোটিজম, জাস্টিস, ডিপার্চার, ফেয়ারনেস, এতটুকু তো আমরা ক্লিয়ার যে জাস্টিস আর ফেয়ারনেস হবে না, হয় ডিপার্চার হবে না হয় কি আছে, হ্যাঁ ডেসপোটিজম আছে। আচ্ছা ডিপার্চার মানে কি, ডিপার্চার মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, তো ডিপার্চারও তো হবে না, তাহলে অ্যান্সার কোনটা, ডেসপোটিজম মানে হচ্ছে কাউকে অত্যাচার করা, শোষণ করা। H number, which of the following statement is true about Alabama according to the speech of Martin Luther King Jr. মার্টিন লুথার কিং জুনিয়রের মতে নিচের কোন বাক্যটি সঠিক বা নিচের কোন তথ্যটি সঠিক। আচ্ছা মার্টিন লুথার কিং জুনিয়র অনেকগুলো বাক্য বলেছে, অনেকগুলো উক্তি দিয়েছে, তার মধ্যে এখানে কোনটা সঠিক। আচ্ছা এখানে অনেকগুলো অপশনস আছে, আমরা পড়ে দেখলেই বুঝবো। দেখো এখানে দেওয়া আছে ওয়ান ডে অ্যালাবামা উইল বি দ্য পিসফুল অ্যাবোর্ড ফর বোথ দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক। হ্যাঁ সেটা বলেছে যে একদিন অ্যালাবামার সকল কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েরা শ্বেতাঙ্গ ছেলেমেয়েরা হাতে হাত মিলিয়ে খেলাধুলা করবে ভাই বোনের মতো, তাহলে অ্যান্সার হচ্ছে এইচ এর 4 নাম্বারটা। আচ্ছা হোয়াট ইজ দ্য বেস্ট সিনোনিম অফ ম্যানিকল? আচ্ছা ম্যানিকল মানে কি, ম্যানিকল শব্দের অর্থ কি,
ম্যানিকল শব্দের অর্থ হচ্ছে শিকল, বা যেটাকে আমরা চেইন বলি। তাহলে এটা অর্থ বেস্ট সিনোনিম বা সমার্থক শব্দ কোনটা হবে? অবশ্যই শ্যাকল, কারণ শ্যাকল মানেও কি শিকল, শ্যাকল অর্থ শিকল, তাহলে এখানে অ্যান্সার আসবে শ্যাকল। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ক্রিপলড ইন দ্য প্যাসেজ? আচ্ছা, ক্রিপলড বলতে কি বোঝায় প্যাসেজে? ক্রিপলড মানে কি? পঙ্গু করে দেওয়া। ক্রিপল মানে কি? পঙ্গু করে দেওয়া, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কাউকে বাধাগ্রস্ত করা, কাউকে বাধা দেওয়া। আচ্ছা, পিনাকল, সোশিয়েবল, স্টেবল নাকি হ্যাম্পার্ড? অবশ্যই অ্যান্সার হচ্ছে হ্যাম্পার্ড, কাউকে বাধাগ্রস্ত করা, কাউকে আটকে রাখা, কাউকে পঙ্গু করে ফেলা। আচ্ছা, সবাই আমাকে একবার একটু জানাও যে এই এমসিকিউ গুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আই হোপ তোমাদের কারো কোনো সমস্যা নেই। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও কারো কোনো সমস্যা আছে কিনা, এবং যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি তারা দ্রুত 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 ক্লাসটা শেয়ার করে ফেলো। ওকে, ঠিক আছে আরশি, ওকে, আচ্ছা, ওকে, সবাই বলছে কারো কোনো সমস্যা নেই। ওকে এভরিওয়ান, তাহলে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। আচ্ছা, সামারাইজ বুঝিয়ে দেন। আচ্ছা, সামারি ক্লাস ইনশাআল্লাহ আগামীকালকে হবে, সেই ক্লাসে সামারি বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটু খেয়াল করবে, প্রথম প্রশ্নে বলা হচ্ছে ওয়াই ডিড মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাভ দিস প্রবলেমস? কেন মার্টিন লুথার কিং জুনিয়রের এই সমস্যাগুলো ছিল? আচ্ছা, মার্টিন লুথার কিং জুনিয়রের কেন এই সমস্যাগুলো ছিল বলো তো? মার্টিন লুথার, সরি সমস্যা না, ড্রিমস, সরি ওয়াই ডিড মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাভ দিস ড্রিমস? মার্টিন লুথার কিং জুনিয়রের কেন এই স্বপ্নগুলো ছিল? কেন এই স্বপ্নগুলো মার্টিন লুথার কিং জুনিয়র দেখেছিল? আচ্ছা, কেন দেখেছিল বলো তো? আচ্ছা, কেন দেখেছিল সেটার যদি উত্তর আমরা বলতে যাই, যেই সময় মার্টিন লুথার কিং এই স্পিচটা দিয়েছে, যখন সেই স্পিচ বা ভাষণটা দিয়েছে, সেই ভাষণের মধ্যে আসলে আমরা কি দেখতে পেয়েছি? সেই ভাষণের মধ্যে আসলে আমরা দেখতে পেয়েছি যে তৎকালীন সময় আমেরিকাতে কি ছিল? অনেক বেশি পরিমাণে রেস ডিসক্রিমিনেশন ছিল। কি ছিল? অনেক বেশি পরিমাণে রেস ডিসক্রিমিনেশন ছিল, এবং সেই রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যের কারণেই, সেই রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যতা দূর করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য এবং আনজাস্টিসটাকে সরিয়ে ফেলার জন্য সে এই স্বপ্নগুলো দেখেছিল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় অবশ্যই রাখবে, আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ক্রিয়েটিভ হয়, আরেকটা হচ্ছে আমাদের প্যাসেজ থেকে আসে। তো ক্রিয়েটিভ যে কোয়েশ্চেনগুলো হয়, সেই কোয়েশ্চেনগুলো লেখার সময় অবশ্যই আমরা আমাদের নিজেদের ব্রেনটা ইউজ করব, অর্থাৎ আমরা হুবহু প্যাসেজ থেকে না লিখে নিজেরা কিছু কিছু লেখার চেষ্টা করব। এবং যখন ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলো পাবো, যেমন এই 1 নম্বর প্রশ্নে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, কেন মার্টিন লুথার কিং জুনিয়র এই স্বপ্নগুলো দেখেছিল, এই কথাটা কোথাও কিন্তু প্যাসেজে বলা নেই, অর্থাৎ তোমার নিজেকে লিখতে হবে। এখন মার্টিন লুথার কিং জুনিয়র কেন এই স্বপ্নগুলো দেখেছিল, তখন তুমি বলবে যে মার্টিন লুথার কিং জুনিয়র, দেখো এখানে ডিড আছে তাই না? ডিড থাকলে আমরা সবসময় অ্যান্সারের ক্ষেত্রে যে ভার্বটা, মেইন ভার্বটা লিখবো, সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু V2 হয়ে যাবে। তাহলে হ্যাভ কি হয়ে যাবে? হ্যাভ হ্যাড হয়ে যাবে না? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডু থাকলে কোনো চেঞ্জ হবে না, ডু থাকলে V1ই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না। ডিড থাকলে আমাদের মেইন ভার্বটার সাথে কি ইডি যুক্ত করতে হবে। তারপর আমাদের ডাস থাকলে এস বা ইএস যুক্ত করতে হবে, এটা আমরা জানি সবাই যে এস বা ইএস যুক্ত করতে হবে মেইন ভার্বের ক্ষেত্রে। এখানে যদি ডাস থাকতো তাহলে আমরা এখানে চেঞ্জ করতাম অন্যভাবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে আমাদের এখন অ্যান্সারটা কি আসবে? মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাড দিস ড্রিমস বিকজ
আচ্ছা, বিকজ লেখার পর লিখবা, নিজে থেকে এখন বানাবা, নিজে থেকে এখন আগে চিন্তা করবা যে আসলে বাংলায় উত্তরটা যদি আমি লিখতাম কি হইতো, তারপর ইংলিশে ট্রান্সলেট করবা। আচ্ছা, তারপর লিখবা বিকজ অ্যাট দ্যাট টাইম ইন আমেরিকা, অর্থাৎ সেই সময় আমেরিকাতে রেসিস্ট, ওখানে কি ছিল, অনেক বেশি রেসিস্টরা ছিল বা ওখানে অনেক বেশি রেসিজম চলতো এবং ইনজাস্টিস ডিসক্রিমিনেশনও সেখানে অনেক বেশি ছিল। তাই সেখান থেকে ইনজাস্টিস সরানোর জন্য বা সেই দেশটাকে মুক্ত করার জন্য, একটা ডেমোক্রেটিক সোসাইটি এস্টাবলিশ করার জন্য মার্টিন লুথার কিং জুনিয়র এই স্বপ্নগুলো দেখেছিল। আই হোপ 1 নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। চলে যাব 2 নম্বর প্রশ্নে। What did Martin Luther dream of? Why does it draw your attention? মার্টিন লুথার কি কি স্বপ্ন দেখেছিল? What did Martin Luther dream of? মার্টিন লুথার কি স্বপ্ন দেখেছিল এবং মার্টিন লুথার কেন সবার আকর্ষণ, কিভাবে সবার আকর্ষণ কেড়েছিল? Why does it draw your attention? আচ্ছা, কেন তোমার আকর্ষণ কেড়েছে? Why, কেন? আচ্ছা, সামারি ক্লাস ইনশাআল্লাহ আগামীকালকে হবে, তখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে সামারি লিখতে হয়। আচ্ছা, প্লিজ একটু খেয়াল করবো আমরা যে মার্টিন লুথার জুনিয়র কি স্বপ্ন দেখেছিল এবং এখানে সবাই তুমি কেন এটার প্রতি আকর্ষিত হয়েছো। প্রথমে আমরা বলবো যে মার্টিন লুথার স্বপ্ন দেখেছে একটা ডেমোক্রেটিক সোসাইটির, একটা এমন সোসাইটি যেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন আর ইনজাস্টিস থাকবে না। এবং এটা কেন আমাকে অ্যাটেনশন ড্র করেছে, তখন বলবা ইট draws my attention because, it draws my attention because, তারপর একটু এক্সপ্লেইন করবা কেন তোমার অ্যাটেনশন করে, তোমার আকর্ষণটাকে কেন এখানে এদিকে এসেছে। তখন বলবা যে ওই সময় যেহেতু আমেরিকা একটা প্রসপার কান্ট্রি ছিল, সেখানে যে এই ধরনের রেস ডিসক্রিমিনেশন থাকতে পারে এটা আসলে আমাদের কাছে একটা আননোন ব্যাপার, তাই না? এবং এই জিনিসটাই তখন হচ্ছে কি দূর করার জন্য মার্টিন লুথার কিং জুনিয়রের কাছে অনেক সাহস ছিল। সে নিজের সাহসিকতা দিয়ে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে এটা দূর করেছে এবং তার যেই ক্যারেক্টার ছিল মার্টিন লুথার কিং জুনিয়রের, এই জিনিসটার জন্যই আমি অনেক বেশি আকর্ষিত হয়েছি এবং তার এই স্বপ্নগুলো, তার এই ইচ্ছাগুলো আমার এইভাবে আকর্ষণ করেছে আমাকে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে। পরের প্যাসেজে যাচ্ছি। Describe in brief the dream of Martin Luther King Jr. regarding the Red Hills of Georgia. রেড হিলস অফ জর্জিয়া নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের যে স্বপ্নটা ছিল সেটা ব্যাখ্যা করো। ওই তো আমরা জানি যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন ছাড়া কিছু প্যাসেজের কোয়েশ্চেন থাকে। তো এইটা হুবহু প্যাসেজ থেকে এসেছে, এখানে তোমার নিজের বানায় কিছু লিখতে হবে না, তুমি এটা প্যাসেজ থেকে লিখলে হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে অ্যান্সারটা আমাকে বলো তো। সেই জর্জিয়ার পাহাড় নিয়ে কি স্বপ্ন দেখেছিল? সে জর্জিয়ার পাহাড় নিয়ে স্বপ্ন দেখেছিল যে একদিন দাসের ছেলেমেয়েরা এবং দাসের মালিকের ছেলেমেয়েরা জর্জিয়ার লাল পাহাড়ে একদিন ভ্রাতৃত্বের বন্ধনে কি হবে, আবদ্ধ হবে। এই স্বপ্নটাই সে দেখেছিল। আশা করি এটাও ক্লিয়ার। চলে যাব পরের কোয়েশ্চেনে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ব্ল্যাক অ্যাট দ্যাট পিরিয়ড? এটা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এখানে অবশ্যই তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে, তোমাকে এখানে বুঝে বুঝে অ্যান্সার লিখতে হবে যে ওই সময় ওই জায়গাতে কৃষ্ণাঙ্গদের অবস্থাটা কি ছিল। অবশ্যই ওই জায়গায় ওই সময় কৃষ্ণাঙ্গদের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাহলে প্রথমেই বলবা যে দ্য কন্ডিশন অফ দ্য ব্ল্যাক অ্যাট দ্যাট পিরিয়ড ওয়াজ ভেরি ব্যাড, বা তুমি বলতে পারো যে কি ছিল, অনেক কষ্টকর ছিল। তুমি যেভাবে বলতে চাও তুমি তোমার মতোই করে বলতে পারো। আচ্ছা, তারপরে তুমি এক্সপ্লেইন করবা যে আর কি কি হয়েছিল তাদের সাথে। ব্ল্যাকদের সাথে রেস ডিসক্রিমিনেশন হয়েছিল, তারপর ওখানে ব্ল্যাকরা কি দে ডিড নট গেট এনি ইকুয়াল অপরচুনিটি, তারা কখনোই কি ওখানে ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ সুবিধা পেত না। তারপর তাদের সাথে কি করা হয়েছে, তাদেরকে সবসময় সব কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। দে ওয়ার ডিপ্রাইভড ফ্রম এভরি কাইন্ডস অফ রাইটস, অর্থাৎ তাদেরকে সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত রাখা হতো, এই জিনিসগুলো। আচ্ছা, 5 নম্বরটা হোয়াট কাইন্ড অফ নেশন ইজ ইন দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং জুনিয়র ওয়ার হিজ 4 চিলড্রেন উইল লিভ। আচ্ছা, কি ধরনের নেশন মার্টিন লুথার কিং জুনিয়র তার স্বপ্নের মধ্যে চেয়েছে যেখানে তার 4 জন সন্তানরা থাকবে? এখানে বলেছে যে এমন একটা নেশন বা এমন একটা জাতি আমি চাই যেখানে কি ছেলে মেয়েদেরকে তাদের গায়ের রঙের উপর ভিত্তি করে বিচার করা হবে না, কিন্তু তাদেরকে বিচার করা হবে কিসের উপর ভিত্তি করে? কিসের উপর ভিত্তি করে? তাদের কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, অর্থাৎ তাদের চরিত্রের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের বিচার করা হবে। তারা কি সাদা না কালো, এটার উপর ভিত্তি করে যেন তাদের বিচার করা না হয়। এটাই ছিল তার ইচ্ছা যে এরকম একটা নেশন থাকবে।
ওকে, আই হোপ এই 5টা আমরা ভালো মতো বুঝতে পেরেছি। এই 5টা আমরা ভালো মতো বুঝতে পেরেছি, আশা করি আমাদের কারো কোনো সমস্যা নেই। আশা করি আমাদের কারো কোনো সমস্যা নেই। চলে যাব পরবর্তী প্যাসেজে। এই তো অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ হচ্ছে শেখ কামাল। অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ হচ্ছে শেখ কামাল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো শেখ কামালের প্যাসেজটা থেকে তুমি কোনো না কোনো কিছু কমন পাবাই পাবা। তুমি যে বোর্ডেরই থাকো না কেন, তুমি শেখ কামাল প্যাসেজটা থেকে কোনো না কোনো কিছু, কোনো না কোনো প্যাসেজে শেখ কামাল আসবেই আসবে। শেখ কামাল আসবেই আসবে। সবাই দ্রুত শেখ কামাল প্যাসেজটা খুলে ফেলো। আচ্ছা, যারা যারা ক্লাসটা এখনও শেয়ার করনি তারা ক্লাসটা শেয়ার করে ফেলো। তার পাশাপাশি যারা যারা এখনও সাজেশনটি পাওনি তারা কমেন্ট বক্সে চেক করো। কমেন্ট বক্সে আমাদের পিন কমেন্টে সাজেশন দেওয়া আছে, সেখান থেকে নির্দেশনা ফলো করে সাজেশনটা নিয়ে নাও। উইথ ক্লু উইদাউট ক্লুজের ক্লাস হবে কখন? ইনশাআল্লাহ আগামীকালকে উইথ ক্লু উইদাউট ক্লুজের ক্লাস হবে এবং আমি বেসিক সহ উইথ ক্লু উইদাউট ক্লু সমাধান করিয়ে দিব। আশা করি তোমাদের যার যার সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তোমরা আগামীকালকে আমাদের পেজে চোখ রাখবে, অবশ্যই আমরা সব সমস্যা সমাধান করব আপু। আচ্ছা ঠিক আছে। আই হোপ আর কারো কোনো এখানে সমস্যা নেই। সাজেশন আমাদের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আচ্ছা, কালকে কখন ক্লাস করাবো সেটা রুটিনটাও তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে, তখন তোমরা জানতে পারবে যে কখন কখন ক্লাস করানো হবে। Okay, Sheikh Kamal, the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman and Bangamata Fazilatunisa Mujib, was born at Tungipara in Gopalganj district. He spent his childhood there. Kamal received his secondary education at Dhaka's BAF Shahin School, from where he passed HSC examination. He was then admitted to Dhaka College, and after his HSC examination, he became a student at the Department of Sociology of Dhaka University. আচ্ছা, বলা হচ্ছে শেখ কামাল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে, তার ছোটবেলা কেটেছে সেখানে। সে সেকেন্ডারি অর্থাৎ এসএসসি পাস করেছে ঢাকার BAF শাহিন স্কুল থেকে, HSC পাস করেছে ঢাকা কলেজ থেকে এবং পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে যায়। ওকে। Kamal had a colorful life marked by liveliness and creativity. কামালের ছিল একটা রঙিন জীবন যেখানে ছিল প্রাণবন্ততা এবং সৃজনশীলতা। Besides his academic studies, he also pursued his passion for sports and cultural activities. He was a first division basketball and cricket player as well as a sports organizer. He was also interested in classical music and became the student of Chayanot to learn sitar under the tutelage of Ustad Ful Muhammad. Apart from sitar, Kamal had a passion for piano. He had good collection of musical instruments on the second floor of their house at Dhanmondi Road number 32. কামালের জীবন ছিল খুবই প্রাণবন্ত, খুবই উজ্জ্বল, খুবই সৃজনশীল। তার জীবনে সে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতির প্রতি খুব বেশি আকর্ষিত ছিল। সে ছিল প্রথম শ্রেণীর বাস্কেটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার এবং একজন ক্রীড়া সংগঠক, অর্থাৎ সে ক্রীড়া সংগঠন করত। আচ্ছা, সে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি খুব বেশি আকর্ষিত ছিল। সে এই জন্য ছায়ানটে উস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে সিতার বাজানো শিখতে গিয়েছিল। সিতারের পাশাপাশি পিয়ানোর প্রতিও তার বেশ ভালো লাগা ছিল। ধানমন্ডি রোড নাম্বার 32-এ তাদের বাড়ির দ্বিতীয় তলায় তার বাদ্যযন্ত্রের একটা অসাধারণ সংগ্রহশালা ছিল, যেখানে হিউজ পরিমাণ বাদ্যযন্ত্র ছিল। It is well known to his friends that Sheikh Kamal used to begin his day practicing the sitar, and during the day played basketball or football or cricket. In the evening he was often seen on a stage rehearsing a play. He took part in a stage performance of Kabar written by prominent playwright Shohid Munir Choudhury. Kamal was one of the founders of Dhaka Theatre. He was also a founder of Spondon Shilpi Goshti, a cultural organization, and who doesn't know that Sheikh Kamal was the founder of Abohani Krida Chakra that introduced modern football in our country.
বলা হচ্ছে যে শেখ কামালের বন্ধুরা জানতো যে শেখ কামাল তার দিনের শুরু করত সিতার বাজানো অনুশীলন করার মাধ্যমে, দিনের বেলা বাস্কেটবল, ফুটবল বা ক্রিকেট খেলতো, সন্ধ্যাবেলা মঞ্চে নাটক অনুশীলন করত, এবং সে কি করত, এবং সে আরেকটা কাজ করেছিল, সে হচ্ছে শহীদ মুনির চৌধুরীর লিখিত, নাট্যকার, একজন বিশিষ্ট নাট্যকার শহীদ মুনির চৌধুরীর লিখিত কবর নাটকের যে মঞ্চ উপস্থাপনা হয়েছিল সেখানেও কি শেখ কামাল অংশগ্রহণ করেছিল। শেখ কামাল ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা, শেখ কামাল স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, যেটা হচ্ছে একটা কালচারাল অর্গানাইজেশন বা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবং কেই বা জানে না যে শেখ কামাল ছিল আবাহনী ক্রীড়া চক্রের একজন প্রতিষ্ঠাতা, যেই আবাহনী ক্রীড়া চক্র আমাদের দেশে আধুনিক ফুটবলের পরিচয় করিয়ে দেয়। There are interesting traits in Kamal's character. He was the eldest son of Prime Minister and later of a president, yet his life was very simple. He didn't take any advantage of his father's name and office. As he loved to spend time with his friends at Tungipara in his childhood, he loved to do the same during his college and university days. Watching good movies with them in Madhumita Naz and Bolaka Cinema Hall was also something that he really liked. আচ্ছা, শেখ কামালের চরিত্রে বেশ ইন্টারেস্টিং কিছু ট্রেট বা খুব আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য ছিল। সে ছিল একজন প্রধানমন্ত্রী, পরবর্তীতে একজন রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র, তাও তার জীবন ছিল খুবই সাধারণ। সে কোনোদিনই তার বাবার নাম বা তার বাবার যে পদমর্যাদা আছে সেটার কোনোদিন ফায়দা নেয়নি, বা সেটা দিয়ে কোনোদিন সে কোনো লাভবান হতে চায়নি। সে ছোটবেলা থেকেই তার বন্ধুদের সাথে টুঙ্গিপাড়ায় সময় কাটাতে পছন্দ করত, এবং তার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেও সে তার বন্ধুদের সাথেই টুঙ্গিপাড়ায় সময় কাটাতো, এবং সে খুবই পছন্দ করত মধুমিতা নাজ, বলাকা সিনেমা হলে সুন্দর সুন্দর সিনেমা দেখতে পছন্দ করত। Sheikh Kamal knew that there is no shortcut to success. He groomed himself up as a young man who earned success by dint of perseverance and commitment. When the Pakistani military began its genocide in Bangladesh, he joined the Liberation War and received military training at Camp Murti, located at the Himalayan foothills in India. This tall young man who carried himself with dignity and possessed remarkable traits of leadership became the ADC of General Ataul Gani Osmani, the Commander-in-Chief of Bangladesh Armed Forces during the Liberation War. আচ্ছা, বলা হচ্ছে যে শেখ কামাল জানতো যে জীবনে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। এই জন্যই সে নিজেকে গ্রুম বা তৈরি করেছে এমন একজন মানুষ হিসেবে যে কিনা জীবনে সফলতা অর্জন করেছে কিসের মাধ্যমে? বাই দ্য ডিন্ট অফ পার্সিভারেন্স অ্যান্ড কমিটমেন্ট, অর্থাৎ অধ্যাবসায় এবং কমিটমেন্ট অর্থাৎ প্রতিশ্রুতির মাধ্যমে। যখন পাকিস্তানি মিলিটারিরা গণহত্যা শুরু করলো, জেনোসাইড শুরু করলো আমাদের বাংলাদেশে, তখন শেখ কামাল ক্যাম্প মূর্তিতে যোগদান করে, এবং ক্যাম্প মূর্তিতে যোগদান করার মাধ্যমে সে কি করলো? সে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, এবং ক্যাম্প মূর্তিতে জয়েন করার পরে সে হচ্ছে আতাউল গনি ওসমানের আন্ডারে এডিসি হিসেবে কাজ করতো। After independence, স্বাধীনতার পরে শেখ কামাল could easily remain in Bangladesh Army and pass a secure life, but he preferred to engage himself in country building and organize the young forces to that end. Journalist Syed Ishtiaq Reza is one of the columns. In one of his columns, একজন Sheikh Kamal in Bangla Tribune rightly says that the unique qualities of Sheikh Kamal's character, especially his wholehearted involvement in sports and culture, are never seen in any son or daughter of any president, prime minister or high officials in Bangladesh. বলা হচ্ছে যে শেখ কামাল চাইলেই কিন্তু মুক্তিযুদ্ধের পরে বা স্বাধীনতার পরে কোথায় থেকে যেতে পারতো? চাইলে কিন্তু কোথায় থেকে যেতে পারতো? সে হচ্ছে একজন আর্মি অফিসার হিসেবে থাকতে পারতো, কিন্তু সে এটা কোনোদিনই চায়নি। সে কি চাইছে? সে চাইছে যে সে দেশ গঠন করবে, সে দেশের মানুষের উন্নয়ন ঘটাবে। এই জন্য সে কি করলো? সে হচ্ছে দেশ গঠনে কাজ করলো, এবং একজন কলামিস্ট বা একজন লেখক ছিল, একজন রাইটার ছিল, একজন জার্নালিস্ট ছিল, সাংবাদিক সাইদ ইশতিয়াক রেজা বলেছে যে শেখ কামালের চরিত্রে যে কোয়ালিটি বা গুণগুলো দেখা যায়, বিশেষ করে তার প্রাণবন্ততা,
তার ভালো লাগা বা তার অনুপ্রেরণা বা তার যে পছন্দ ক্রীড়া এবং কালচার সংস্কৃতির প্রতি আছে, সেটা আর কোনোদিন কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছেলে মেয়েদের মতো দেখা যায়নি। অর্থাৎ শেখ কামাল যে পরিমাণ ভালোবাসতো ক্রীড়া তারপর হচ্ছে সংস্কৃতিকে, এই পরিমাণ ভালোবাসা কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা কোনোদিন দেখায়নি। আচ্ছা, this is unfortunate that just after 10 days of his 26th birthday and only after a month of his marriage with Sultana Kamal, a Dhaka University blue in athletics, his life was cut short by a group of cowardly killers. Both he and his wife, along with Bangabandhu, Bangamata and most members of their country were assassinated. বলা হচ্ছে এটা খুবই দুঃখের বিষয়, এটা খুবই দুঃখের বিষয় যে তার 26তম জন্মদিনের 10 দিন পরে এবং তার বিবাহর মাত্র 1 মাস পরে সে কাকে বিবাহ করেছিল? সুলতানা কামাল, যে ছিল অ্যাথলেটিক্সে ব্লু হচ্ছে একটা পদমর্যাদা, যারা অ্যাথলেটিক্সে একটু ভালো করে বা উপরে থাকে তাদেরকে ব্লু বলা হয়। তো ব্লু ইন অ্যাথলেটিক্স ছিল কে? তার ওয়াইফ সুলতানা কামাল, এবং তারা কিন্তু বিয়ের মাত্র 1 মাস পরে আর তার জন্মদিনের 26তম জন্মদিনের 10 দিন পরে সব পরিবারে মারা যায় এবং পরিবারকে কি করা হয়েছে? অ্যাসাসিনেট, অর্থাৎ গুপ্ত হত্যা করা হয়েছিল। কি করা হয়েছিল? গুপ্ত হত্যা করা হয়েছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। কারো কি কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু দ্রুত জানাতে হবে? কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাতে হবে। ইনশাল্লাহ আগামীকালকে সন্ধ্যা 6টায় একটা ম্যারাথন ক্লাস আছে, সেই ক্লাসে কমপ্লিটিং স্টোরি সহ রাইটিং পার্টের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হবে। এই প্যাসেজটাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাতে হবে। কারো কোনো কমেন্ট থাকলে আমাকে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আরিয়ান সাদিক। আচ্ছা ঠিক আছে, সায়েদ খান, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ট্রেটস মানে বলতে পারো ক্যারেক্টারিস্টিক্স। ইনশাআল্লাহ আগামীকালকে সারাদিনই ক্লাস চলবে, কিন্তু 6টা থেকে 10টার যে ক্লাসটা আছে সেটা একটা বিশেষ ক্লাস হবে, এবং সেই বিশেষ ক্লাসে আমরা কি শিখব? সেই বিশেষ ক্লাসে আসলে আমরা রাইটিং পার্ট সম্পর্কে শিখব, বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নের উত্তর দেব, কিভাবে তোমরা সহজে 40 মার্ক অ্যাচিভ করতে পারবা সেটা আমরা জানবো। মানে খুব ইজিলি 40 মার্ক তোমার ঝুড়িতে থাকবে, সেটা আগামীকালকে লাইভে সন্ধ্যা 6টার দিকে, 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে ম্যারাথন ক্লাসটা। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এবং খুবই ইজি আমার কাছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জয়চন্দ্র আবির, তোমার কথা বুঝতে পেরেছি। ওকে ওকে ম্যাডাম, আপনার বাসা কোথায়? আমার বাসা কোথায় সাথে তোমার এইচএসসি পরীক্ষার কি সম্পর্ক বলো? পরীক্ষায় কি এই প্রশ্ন আসবে? আচ্ছা আচ্ছা, তোমরা যে ভুলটা অনেক বেশি করো সেটা হচ্ছে পরীক্ষার আগে প্রচুর পরিমাণ প্রেশার নাও। এত প্রেশার নেওয়ার তো কিছু নাই, সবচেয়ে বড় কথা যে এত প্রেশার নিবা না। সব কিছু এত মানে গভীরভাবে পড়তে হয় না পরীক্ষার আগে। পরীক্ষার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে রিভিশন দিই। এই যে যেমন আমি আজকে প্যাসেজগুলো খুব দ্রুত পড়াচ্ছি, যারা যারা এই ক্লাসগুলো করবো আমি আশা করি তাদের বাসায় পড়া লাগবে না। তোমরা তোমার কম্পিউটার, পিসি, ল্যাপটপ যেটাই আছে বা মোবাইল ফোন আছে, তোমরা সেটার মাধ্যমে ক্লাস করো। তাহলে কিন্তু আমি মনে করি যে তোমাদের নিজেদের আর পড়ার কিছু নাই। ইনশাল্লাহ আগামীকালকে সকালেও ক্লাস হবে, দুপুরে ক্লাস হবে, বিকালে ক্লাস হবে, সন্ধ্যায় ক্লাস হবে। সন্ধ্যার ক্লাসটা আসলে তোমাদের একটা ক্লাস, এমন একটা ক্লাস হবে যে ক্লাসের মাধ্যমে তোমরা আসলে অনেক কিছু জানতে পারবা, যে শুধুমাত্র লেখাপড়া করলেই হয় না। একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে খালি গাদা গাদা মুখস্থ করে এরকম না, কিভাবে লিখলে টিচাররা ইমপ্রেস হয়, কিভাবে লিখলে তুমি একটা ভালো নাম্বার পেতে পারবা, কিভাবে লিখলে তোমার কথাগুলো টিচাররা আরও ভালোভাবে বুঝতে পারবে, কিভাবে উপস্থাপন করা উচিত সেটাও জানা দরকার। এই জন্য আগামীকালকে সন্ধ্যার ক্লাসটা একটু বেশিই গুরুত্বপূর্ণ।
একজন কমেন্ট করেছিল যে সন্ধ্যায় ক্লাস না নিয়ে সকালে ক্লাস নিতে, সেই জন্য আমি এটা বললাম যে আসলে আগামীকালকে সন্ধ্যার 6টার আগে তোমরা তোমাদের নিজেদের সব পড়া শেষ করে ফেলবা, আর সন্ধ্যা 6টায় সেই ক্লাসটা জাস্ট দেখবা, দেখলেই পড়া হয়ে যাবে, তোমাদের নিজেদের খাতা কলম লাগবে না। আচ্ছা, কোন কোন প্যাসেজগুলো বেশি ইম্পর্টেন্ট এই সাজেশনটা আমাদের পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে সাজেশনটা নিয়ে নিতে হবে। ওকে, আজকে হলে ভালো হতো, আজকেও ক্লাস হবে ইনশাল্লাহ, আজকে সন্ধ্যায় ক্লাস নেবে মানিক স্যার, সেখানেও তোমরা ক্লাসগুলো করবে, ইনশাল্লাহ উপকৃত হবে। আচ্ছা, একটু ঝাপসা দেখা যাচ্ছে, একটুও ঝাপসা দেখা যাওয়ার কথা না, কারণ আমাদের এখান থেকে সব ক্লিয়ার। আচ্ছা, কালকে ক্লাস 10-এর ক্লাস হবে, আচ্ছা ইনশাল্লাহ সবার ক্লাস হবে, সবার ক্লাস হবে। আচ্ছা, সাজেশনটা নিতে পারছি না, যদি কারো সাজেশন ক্রয় করতে সমস্যা হয় তোমরা 01787-6টা 0 এই নাম্বারে কল দাও। সিলেটের জন্য কি কোনো ক্লাস হবে? আসলে এই কথাটা এখন বলতে পারছি না। রাইটিং পার্টে ভালো করার ট্রিক্স আমি কালকে ক্লাসে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, হ্যাঁ আজান দিয়েছে, আমরা সবাই নামাজ পড়বো জানি, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা একটু পড়ি তারপরে নামাজের কথা বিবেচনা করছি। আচ্ছা ম্যাম শুনেন, ম্যাম হ্যাঁ অ্যালেক্স ইব্রাহিম বলো কি হয়েছে? আচ্ছা শুনো, রাতে তোমাদের কিছু যেন পড়তে না হয় সেই ক্লাসটা করলেই হবে, কিছু পড়তে হবে না। ওইখানে আমি এমন কিছু বলবো না যে তুমি যাও এটা এখন মুখস্থ করে আসো, সেখানে মুখস্থ করার কিছু থাকবে না। আমি যদি বুঝাই, যদি বুঝতে পারো, কিছু মুখস্থ করতে হবে না তোমাকে ওই ক্লাসের পরে। আচ্ছা, ইউটিউবে অলরেডি আমাদের লাইভ ক্লাসটা চলছে, ইউটিউবে লাইভ ক্লাস চলছে, তুমি ইউটিউবে যাও, গেলেই দেখতে পাবে, লাইভ অপশনে যাও, আমাদের পেজের লাইভ অপশনে, তখনই দেখবে ক্লাসটা চলছে। ওকে, একটু দেখবো আমাদের এমসিকিউ গুলো। দ্য ওয়ার্ড সেকেন্ডারি ইন লাইন 3 মিনস, আচ্ছা সেকেন্ডারি শব্দ বলতে কি বোঝায়? সেকেন্ডারি আমাদের যেই লাইন 3 নম্বর লাইনে কি দেওয়া আছে, সেকেন্ডারি একটা শব্দ দেওয়া আছে, 3 নম্বর লাইনে সেকেন্ডারি একটা শব্দ দেওয়া আছে, এটা কি বোঝাচ্ছে? সবাই একটু প্রশ্নের উত্তরটা দাও। আচ্ছা খেয়াল করবো সবাই, প্রথম প্রশ্ন সেকেন্ডারি। আচ্ছা সেকেন্ডারি বলতে কি বুঝে? আমরা জানি সেকেন্ড ফান্ডামেন্টাল মানে প্রয়োজনীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে না। ইনফিরিয়ার, হ্যাঁ অ্যান্সার হচ্ছে ইনফিরিয়ার। ইনফিরিয়ার মানে কি? যেটা সুপিরিয়ার না, যেটা নিম্নে। প্রাইমারি হচ্ছে গুরুত্ব মানে কি উপরে, সেকেন্ডারি তারপর তো সেকেন্ডারি আসে, তাহলে ইনফিরিয়ার বুঝাচ্ছে। তাহলে আমাদের সেকেন্ডারি বলতে কি বুঝাচ্ছে? ইনফিরিয়ার বুঝাচ্ছে। টুক পার্ট মানে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা মানে হচ্ছে পার্টিসিপেটেড, অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, আচ্ছা ইন্টারেস্টিং মানে কি? যেটা আকর্ষণীয়, যেটা আকর্ষণ করে, তাই না? অ্যান্সার হচ্ছে ফ্যাসিনেটিং। তুতেলেজ মানে কি? তুতেলেজ মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, বা যে কি করে? তত্ত্বাবধায়ন করে, যে গার্ডিয়ান, যে গাইড করে, তাই না? যে গাইড করে তাকে আমরা কি বলবো? সেটাকে আমরা তুতেলেজ বা তত্ত্বাবধান বলবো, অ্যান্সার হচ্ছে গার্ডিয়ানশিপ। শেখ কামাল রিসাইডেড অ্যাট ড্যাশ, আচ্ছা শেখ কামাল কোথায় থাকতো বলো তো? অবশ্যই অ্যান্সার হচ্ছে টুঙ্গিপাড়া। দ্য ফ্রেজ কাট শর্ট ইমপ্লাইজ ড্যাশ, আচ্ছা দাঁড়ো, এটা কি টুঙ্গিপাড়া হবে? সে তো টুঙ্গিপাড়ায় থাকতো না, সে কোথায় থাকতো? ঢাকায় থাকতো না? আচ্ছা সবাই অ্যান্সার দাও তো, 5 নম্বরের অ্যান্সার কি হবে? শেখ কামাল কোথায় ছিল? ঢাকায় ছিল, তাই না? অ্যান্সার হচ্ছে কি ঢাকা। আচ্ছা দ্য ফ্রেজ কাট শর্ট ইমপ্লাইজ, কাট শর্ট মানে কি? বলেছে যে তার জীবন কি হয়ে গেছে? তার জীবন নিঃশেষ হয়ে গিয়েছে, তার জীবন শেষ হয়ে গিয়েছে। কাট শর্ট, তার জীবন কি? শেষ হয়ে গিয়েছে। কাট শর্ট মানে হচ্ছে একদম মানে
মানে যেটা আমরা কোনোদিন চিন্তা করি নাই সেরকম একটা নিঃশেষ হয়ে গিয়েছে সে, অর্থাৎ আনএক্সপেক্টেড এন্ড। আনএক্সপেক্টেড এন্ড, অপ্রত্যাশিতভাবে তার জীবনটা শেষ হয়ে যায়, যেটা আমরা কখনো কল্পনা করি নাই। আচ্ছা, লাইভলিনেস মানে হচ্ছে কি প্রাণবন্ততা। লাভলিনেস হবে না, ভিভাসিটি, ইয়েস ভিভাসিটি হবে, কারণ এটার মানে হচ্ছে প্রাণবন্ত। লিথার্জি, বিউটি একটাও হবে না, ভিভাসিটি হবে। আচ্ছা, শেখ কামাল হ্যাড অ্যান্ড ড্যাশ ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। শেখ কামাল হ্যাড কিন ইন্টারেস্ট, তার কি ছিল? অনেক বেশি ইন্টারেস্ট ছিল, অনেক বেশি ইন্টারেস্ট বা আকর্ষণ ছিল কিসের প্রতি? স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিসের প্রতি। Which of the following words is not synonymous with unfortunate used in the text? Unfortunate মানে কি? দুর্ভাগ্যবান বা দুর্ভাগা। আচ্ছা, শেখ কামাল ঢাকা বোর্ডে আসবে না আমি শিওর। ভাই এরকম শিওর তো আমিও বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ গত বছর ঢাকা বোর্ডে শেখ কামাল আসছে। তো শেখ কামাল প্যাসেজ 1-এ আসছে, প্যাসেজ 2-3-তে আসবে না তুমি শিওর। এইসব কথা বলেই স্টুডেন্টদেরকে আরেকজন স্টুডেন্ট ভয় দেখায় দেয়। এই জিনিসটা খুবই খারাপ, এই জিনিসটা খুবই খারাপ। একজনের কারণে, একটা স্টুডেন্টের কারণে আরেকটা স্টুডেন্ট এটা পড়বে না হয়তো বা, কারণ সে শিওর বলছে এটা আসবে না। এটা প্যাসেজ 1-এ নাই আসতে পারে, 2-3-র জন্য তো ইম্পর্টেন্ট, কারণ 1-এ গত বছরই আসছে। আচ্ছা, আনফরচুনেটের সমার্থক নয় কোনটা? এই নটটা ভালো মতো দেখতে হবে, এই নটটা ভালো মতো দেখতে হবে। গ্রিভাস, গ্রিভাস মানে কি? আমরা গ্রিভ করি না, আমরা অনুশোচনা করি, কষ্ট করি, এইটা হবে না। প্লেন্টিভ, ট্র্যাজিক, অসপিশিয়াস। অ্যান্সার হচ্ছে কি? প্লেন্টিভ। ট্র্যাজিক মানে দুর্ঘটনাময়, অসপিশিয়াস মানে কি? অসপিশিয়াস হবে অ্যান্সার। কেন অসপিশিয়াস হবে বলো তো? অসপিশিয়াস মানে হচ্ছে শুভ, অসপিশিয়াস মানে হচ্ছে শুভ। আনফরচুনেটের বিপরীত শব্দ হচ্ছে শুভ। অ্যান্সার হচ্ছে অসপিশিয়াস। আচ্ছা, দীপ হালদার আমরা মেনে নিছি, ঠিক আছে, যে তুমি যেটা বলছো সেটাই হবে। আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাবো। আশা করি কারো কোনো এমসিকিউতে সমস্যা নেই। তোমরা একবার করে চোখ বুলিয়ে নাও এমসিকিউগুলোতে, সবাই একবার করে এমসিকিউগুলোতে চোখ বুলিয়ে নাও। ইয়েস, আগামীকালকের ক্লাসে উইথ ক্লু উইদাউট ক্লুজ পড়ানো হবে। হ্যাঁ, এমসিকিউগুলোর অ্যান্সার প্যাসেজে থাকে, প্যাসেজে না থাকলে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, অর্থগুলো আসে বেশিরভাগ। আলহামদুলিল্লাহ, সরি এভরিওয়ান, একটু খেয়াল করবে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো, আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু খেয়াল করবে। উইচ ওয়ান অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ট্রেট ইন শেখ কামালস ক্যারেক্টার? রাইট ইন ইয়োর ওন ওয়ার্ড। শেখ কামালের চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কোনটা তোমার মতে? তোমার নিজের ভাষায় লিখো। আচ্ছা, শেখ কামালের তো অনেকগুলো ইন্টারেস্টিং ট্রেট আছে, তার মধ্যে সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কি, যে তার লাইফটা খুবই সিম্পল ছিল। সে একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও তার জীবনে কোনো ধরনের দাম্ভিকতা ছিল না, তার জীবনটা সিম্পল ছিল। তাহলে আমরা অ্যান্সার এটাই লিখবো। আমি একটু অ্যান্সারটা লিখে দেওয়ার চেষ্টা করছি, একটু বোঝানোর চেষ্টা করছি কীভাবে লিখবো। দেখো, এখানে তো অ্যাকর্ডিং টু ইউ বলেছে, তাই না? তাহলে অ্যান্সারটা ক্রিয়েটিভ হবে। আচ্ছা, কি লিখবো? দেখো, সাবজেক্ট হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ট্রেট ইন শেখ কামালস ক্যারেক্টার। তাহলে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। 1 নম্বর, দ্য মোস্ট ইন্টারেস্টিং trait in Sheikh Kamal's character
is that he lives a very simple life despite being son of a prime minister. এসিটা একটু ইয়ে করেন তো, কমাই দেন। দেখো আমি কিন্তু বলে দিয়েছি যে 3 মার্কের উত্তরের জন্য তোমরা অ্যাটলিস্ট কি লিখবা, 3টা সেন্টেন্স লেখার চেষ্টা করবা। দেখো প্রথমেই লিখেছি দ্য মোস্ট ইন্টারেস্টিং ট্রেট ইজ শেখ কামালস ইজ না ইন শেখ কামালস ক্যারেক্টার, সরি, in Sheikh Kamal's character is that he lives a very simple life. আচ্ছা, despite being son of a prime minister and later of a president, অর্থাৎ সে কেমন জীবন কাটিয়েছে, সে একটা সিম্পল লাইফ কাটিয়েছে, তার জীবনটা কি খুবই সিম্পল ছিল। আচ্ছা, তারপর তার ক্যারেক্টারে আরও কিছু ভালো বৈশিষ্ট্য আছে, এটার সাথে আরও অ্যাড করবা কি কি আমি বলে দিচ্ছি। 3টা নাম্বার অবশ্যই কি করতে হবে, 3টা নাম্বার অবশ্যই এখানে আমাদের আনতে হবে, মাস্ট। আচ্ছা, যেটা এখানে আনতে হবে সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে শেখ কামাল কি ছিল, অনেক বেশি আকর্ষিত ছিল। হি হ্যাড keen interest in cultural activities as well as in sports, এটা আরেকটা। তারপরে লিখবা যে সে কোনোদিন তার বাবার নাম বা পদবীর ব্যবহার করেনি। হি নেভার টেক ফেভার অফ হিজ ফাদার্স নেম অর কি হি নেভার টুক হিজ এনি ফেভার অফ হিজ ফাদার নেম অর অফিস। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা একটু ঠিক করে নিই, এখানে লিভড হবে, কারণ এই ঘটনাটা অতীতের এবং এগুলো আমরা আগের ঘটনাগুলোই তুলে ধরছি, যে তার জীবনটা সিম্পল ছিল। আচ্ছা, 1 নম্বরটা বুঝতে পেরেছি। কিছু জিনিস প্যাসেজ থেকে লিখবো, আরও কিন্তু বড় করতে হবে অবশ্যই। 3 মার্ক পেতে হলে আরেকটু বড় করতে হবে, তোমাকে অ্যাটলিস্ট 3টা সেন্টেন্স লিখতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। ওকে, পরের প্রশ্নটাতে যাই। ওয়াজ শেখ কামাল আ কালচারাল ইনথুজিয়াস্ট? এক্সপ্লেইন। শেখ কামাল কি একজন কালচারাল ইনথুজিয়াস্ট ছিল? ইনথুজিয়াস্ট মানে কি? উৎসাহ উদ্দীপনা। এখন কালচারাল ইনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ উদ্দীপনা, আর ইনথুজিয়াস্ট মানে কি, অর্থাৎ তার কি কালচারাল মানে সংস্কৃতির প্রতি ভালো লাগা ছিল, আকর্ষণ ছিল। আচ্ছা, আমি আজানের বিরতি, নামাজের বিরতি সব কিছু দিব, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তার মধ্যে কি কালচারাল ইনথুজিয়াজম ছিল? হ্যাঁ, তুমি বলবা ইয়েস, শেখ কামাল ওয়াজ আ কালচারাল ইনথুজিয়াস্ট। কিভাবে? শেখ কামাল কি করেছে? অসংখ্য কালচারাল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা। তখন বলবা শেখ কামাল ইজ আ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী। শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী, which was a cultural organization. Moreover, Sheikh Kamal also organized different kinds of plays. সে বিভিন্ন ধরনের নাটকও কি করেছে? পরিচালনা করেছে। এখন পরিচালনা বলতে মানে সে ওগুলো উপস্থাপন করেছে। তারপর সে কি করেছে? হি অলসো টুক পার্ট ইন দ্য স্টেজ পারফরমেন্স অফ কবর নাটকের স্টেজ পারফরমেন্সে অংশগ্রহণ করেছে। তারপরে সে আর কি করেছে কালচারাল সাথে যুক্ত, সেগুলোই লিখতে হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। ওয়াই ওয়াজ শেখ কামাল সাকসেসফুল ইন এনরোলিং ইন দ্য আর্মি? শেখ কামাল কিভাবে আর্মিতে সাকসেসফুলি সফলতার সাথে এনরোল করলো বা প্রবেশ করলো, অর্থাৎ সে কিভাবে সফলতার সাথে আর্মি হলো? এটার অ্যান্সারটা যেভাবে আসবে আমি একটু হেল্প করছি, দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সাবজেক্ট আসবে, সাবজেক্ট কে? শেখ কামাল। তাহলে লিখবো শেখ কামাল
successfully enrolled in the army by dint of perseverance and perseverance এর সাথে আরেকটা কি শব্দ ছিল জানি প্যাসেজে, perseverance and commitment। আচ্ছা, তারপর আরো লিখবো সে জানতো যে জীবনে সফল হওয়ার কি কোনো শর্টকাট নাই, সেটা জানতো। তাহলে লিখবা যে হি নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো শর্টকাট ওয়ে অফ সাকসেস ইন লাইফ। এই লাইনের পরে লিখবা যে হি নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ে অফ শর্টকাট ইন হিজ লাইফ। মোর ওভার হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, সে কি ছিল অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী ছিল, অধ্যাবসায়ী ছিল। তারপর আরও লিখবা যে তার মধ্যে কি ছিল, ইন্টিগ্রিটি ছিল, সততা ছিল, সে অনেস্ট ছিল, তার মধ্যে অনেস্টি ছিল। এইসব কারণে শেখ কামাল কোথায় যেতে পেরেছে, আর্মিতে। তো প্রথমে এই লাইনটা লিখবা, লিখার পরে যে আমি যে 2-3টা লাইন বললাম সেগুলো অ্যাড করতে হবে। ওই 2-3টা সেন্টেন্স অ্যাড না করলে কিন্তু তোমার অ্যান্সার পরিপূর্ণ হবে না, ঠিক আছে? আই হোপ এটাও ক্লিয়ার। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। Sheikh Kamal had a great contribution to the sports and culture of the country. Do you agree? Give reasons for your answer. প্রথমে বলবা yes, I agree that Sheikh Kamal had a great contribution to the sports and culture of the country. তারপর reasons কিভাবে দিবে, এটা তো মোস্ট ইজি, খুবই সহজ। সে কি করেছে, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী উইচ ওয়াজ আ কালচারাল অর্গানাইজেশন। হি ওয়াজ অলসো দ্য ফাউন্ডার অফ ঢাকা থিয়েটার, সে ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিল। সে কি করেছে, সে বাংলাদেশে মডার্ন ফুটবলটাকে নিয়ে এসেছে। হাউ, কেননা সে হচ্ছে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিল, সে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিল। একটা অ্যান্সার কত লাইন, আমি লাইনের কথা বলছি না জাহিরুল ইসলাম, আমি সেন্টেন্সের কথা বলছি। একটা সেন্টেন্স 1 লাইনেও হতে পারে, একটা সেন্টেন্স 10 লাইনেও হতে পারে। আই এম টকিং অ্যাবাউট সেন্টেন্স। তুমি 3টা সেন্টেন্স লিখবে, এখন তোমার যতটা লাইন মন চাই লিখো, বাট এমন তো অবশ্যই করবা না যে তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে যে বাকি আর কিছু লিখতে পারছো না। আচ্ছা, যাই হোক, তাহলে এই কন্ট্রিবিউশনগুলো উল্লেখ করবা যে তার কালচার আর স্পোর্টসের মধ্যে কি কি অবদান ছিল সেগুলো উল্লেখ করলেই হবে। যে সে কি কি প্রতিষ্ঠা করেছে, সে কোন কোন স্পোর্টসের প্রতি তার ভালো লাগা ছিল, সে সিতার বাজানো শিখতো, সে সিতারের পাশাপাশি পিয়ানো বাজাতে ভালোবাসতো, তার বাসার 2য় তলায় কি ছিল, একটা ইনস্ট্রুমেন্টের সংগ্রহশালা ছিল। এটা তো তার কালচারাল কন্ট্রিবিউশন। স্পোর্টসে সে কী করতো, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট সব কিছু খেলতো। সে ফার্স্ট ডিভিশন বাস্কেটবল প্লেয়ার ছিল। তার পাশাপাশি এটাও উল্লেখ করা উচিত যে সে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। নাম্বার 5, ওয়ার ডিড শেখ কামাল স্টোর হিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস? কোথায় সে তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্রগুলো সংরক্ষণ করে রাখতো? ধানমন্ডি রোড নাম্বার 32-এর যে বাসাটা ছিল সেটা 2য় ফ্লোরে, তাই না? তাহলে কি লিখবা, শেখ কামাল, যেহেতু এখানে ডিড আছে, ডিড থাকার কারণে স্টোর কি হয়ে যাবে, স্টোর্ড। শেখ কামাল স্টোর্ড হিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন হিজ হাউস অন রোড নাম্বার 32 ধানমন্ডি ইন দ্য 2nd ফ্লোর অফ হিজ হাউস। আচ্ছা, আর একটু ইজি করে বলছি, শেখ কামাল স্টোর্ড হিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অন হিজ হাউস on the 2nd floor of his house, on the 2nd floor of his house, ঠিক আছে? শেখ কামাল stored his musical instruments on the 2nd floor of his house in ধানমন্ডি রোড নাম্বার 32, in ধানমন্ডি রোড নাম্বার 32। ইনশাআল্লাহ সব বোর্ডে কমন আসবে, আমাদের সাজেশন পিন কমেন্টে দেওয়া আছে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা একটু আসরের নামাজটা সবাই পড়ে আসবো। আসরের নামাজটা পড়ে আসার পর ইনশাআল্লাহ আমরা চলে যাব আমাদের আরেকটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আজকের ক্লাসে যা যা করাচ্ছে সবই গুরুত্বপূর্ণ। এখন বললো না যে আপু তো সবগুলোই গুরুত্বপূর্ণ বলতেছে, কারণ সেগুলো সিলেক্ট করেই কি করা হয়েছে। সবাই একটু আসরের নামাজটা পড়ে আসবো।
সবাই সবাই এইচএসসি 2024-এর পরীক্ষার্থীদের জন্য দোয়া করবা। নিজের জন্য শুধু দোয়া করলে হবে না, আরেকজনের জন্য দোয়া করলে সৃষ্টিকর্তা পছন্দ করে। তুমি খালি নিজের আল্লাহ আমি যেন এ প্লাস পাই, আল্লাহ আমার পরীক্ষা যেন ভালো হয়, আল্লাহ আমার যেন এটা হয় সেটা হয়, সবসময় চিন্তা করবা যে নিজের সম্পূর্ণ যে সম্পদ আছে তোমার সাথে, যত এইচএসসি 2024 শিক্ষার্থীরা আছে সবার পরীক্ষা যেন ভালো হয়, এই দোয়াটাই করবা।
আচ্ছা, আই হোপ আমাদের সবার নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে, আমরা একটু ক্লাসে ফিরে আসবো, ঠিক আছে? আশা করি সবার নামাজ শেষ হয়ে গিয়েছে। যারা যারা নামাজের বিরতির জন্য যারা চলে গিয়েছিল প্লিজ তাদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং মেনশন দিয়ে তাদেরকে একটু ক্লাসে ডেকে ফেলো, ঠিক আছে? একটু ক্লাসে ডেকে ফেলো, আর একটু ক্লাসটা শেয়ার করো, কমেন্ট বক্সে বন্ধুদেরকে ডাক দাও, আবার একটু ক্লাসটা শেয়ার করে দাও পুনরায়, ঠিক আছে? এখন আমরা যে প্যাসেজটা পড়তে যাচ্ছি এটা আমাদের হচ্ছে ইউনিট 5 থেকে, খুব 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 গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষায় আসার মতো একটা প্যাসেজ। আমরা এটা পড়ার মাধ্যমে আজকের এই ক্লাসটা শেষ করব, তাই চলো দেরি না করে পড়ে ফেলা যাক। আচ্ছা, কথা শুনি না কেন? কথা শুনবা না? আই হোপ কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। সাবাস। ওকে এভরিওয়ান, আমরা প্যাসেজটাতে যাই। A famous Greek philosopher Aristotle said, "Man is by nature a social animal." একজন বিখ্যাত ফিলসফার দার্শনিক বলেছে, দার্শনিকের নাম হচ্ছে অ্যারিস্টটল, সে বলেছে যে মানুষ প্রাকৃতিকভাবেই সামাজিক জীব, অর্থাৎ ম্যান ইজ বাই নেচার, প্রাকৃতিকভাবে না, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ মানুষ অভ্যাসগতভাবেই একজন কি, একটা সামাজিক জীব, অর্থাৎ সে সমাজ ছাড়া বাঁচতে পারে না। What he meant was that man by instinct seeks company of others and establishes relationships, much like most of animals of the wild, for companionship and for physical and emotional support. এবং মানুষ কি করে? মানুষ নিজের ইনস্টিংক্ট অর্থাৎ সহজাত প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়ে কি খুঁজে? নিজের বন্ধুদেরকে খুঁজে নিজেরা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, এবং এটা প্রায় প্রাণীদের মতো, কিছু অ্যানিমালসদের মতো এই কাজটা করার চেষ্টা করে, লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, অর্থাৎ আমাদের যে বন্য প্রাণী আছে, বন্য প্রাণীরাও কি করে? টিকে থাকার জন্য তাদের জঙ্গলে বনে কি করে? বন্ধু বানানোর চেষ্টা করে, আমরাও কিন্তু সেটাই করি। এবং আমরা আমাদের মেন্টাল বা আমাদের ইমোশনাল সাপোর্ট এবং ফিজিক্যাল সাপোর্ট, শারীরিক সহায়তা এবং মানসিক সহায়তার জন্য আমাদের কি দরকার? বন্ধু বান্ধব, আমাদের কোম্পানির সঙ্গী দরকার। Unlike the animals, however, man's relationship give meaning to his existence and inspires him to do well in education, in workplace or in a profession that he pursues. বলা হচ্ছে যে আমাদের যে রিলেশনশিপস বা সম্পর্কগুলো আছে এগুলো আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে বা আমাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে। আমাদের অস্তিত্বটাকে অর্থবহ হচ্ছে কিভাবে? আমাদের সম্পর্কের মাধ্যমে, এবং আমরা অনুপ্রেরণা পাচ্ছি শিক্ষাক্ষেত্রে ভালো করার, কর্মক্ষেত্রে ভালো করার, এবং আমাদের প্রফেশন বা পেশাগত দিক থেকে ভালো করার যে অনুপ্রেরণা পাচ্ছি সেটা আমরা আমাদের সম্পর্কগুলোর মাধ্যমেই পাচ্ছি। রিলেশনশিপস আর ডিফারেন্ট কাইন্ডস, যে সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্ক। ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যে সম্পর্কগুলো তৈরি হয়ে থাকে বা গঠিত হয়ে থাকে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে অথবা বিবাহের মাধ্যমে, অর্থাৎ আমাদের ঘনিষ্ঠ বা পারিবারিক সম্পর্কগুলো হতে পারে রক্তের সম্পর্ক, না হয় হতে পারে বৈবাহিক সম্পর্ক। সাম আর সোশ্যাল, কিছু কিছু সম্পর্ক হয় সামাজিক সম্পর্ক। দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেগুলো আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে হয়, যেই সম্পর্কগুলো আমার সাথে আমার বন্ধুরা আছে, আমার সাথে আমার বান্ধবীরা আছে, সেটাই হচ্ছে কি? সামাজিক সম্পর্ক, সেটাই হচ্ছে সামাজিক সম্পর্ক। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, এবং কিছু হচ্ছে আমাদের স্কুলে বন্ধুত্ব আমরা গঠন করি। দেখো একটু, আচ্ছা, উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, কিছু কিছু সম্পর্ক আমাদের কোথায় গঠিত হয়? আমাদের বিদ্যালয়ে। যেমন আমরা সেখানে ক্লোজ বন্ড বা খুবই ঘনিষ্ঠ বন্ধন গঠন করি আমাদের ক্লাসমেট অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের, আমাদের সহপাঠীদের সাথে এবং আমাদের টিচার্স শিক্ষকদের সাথে। তাহলে এই পর্যন্ত আমরা কয়টা সম্পর্ক দেখলাম? একটা হচ্ছে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক, যেটা হতে পারে রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক। তারপর আমরা পেলাম কিছু সম্পর্ক আছে আমাদের কি ধরনের সম্পর্ক? বন্ধু বান্ধবীদের সাথে সম্পর্ক, যেটাকে সামাজিক সম্পর্ক বলে। এই সম্পর্কগুলো আমরা শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে অথবা শিক্ষক শিক্ষিকাদের সাথে গড়ে তুলি। আচ্ছা, relationships can also be fostered in workplace which may quickly change from professional to social. আচ্ছা, আমাদের সম্পর্ক গঠিত হতে পারে ওয়ার্কপ্লেস বা কর্মক্ষেত্রেও, যেগুলো খুব দ্রুতই আমাদের পেশাদারী সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে পরিণত হতে পারে। There are relationships also between human beings and animals.
আচ্ছা, সম্পর্ক যে শুধু কি আমাদের কিসে হতে পারে, বাসায় হতে পারে এমন নয়, আমাদের সম্পর্ক যে বাবা মার সাথে হবে, বন্ধু বান্ধবীদের সাথে হবে, শুধু কিন্তু এটা নয়, আমাদের সম্পর্ক হতে পারে পশু পাখিদের সাথেও। তাছাড়াও বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, এবং সম্পর্ক হতে পারে একজন মানুষের সাথে একটা বাচ্চার সাথে তার একটা খেলনার সম্পর্ক হতে পারে। ঠিক আছে? আচ্ছা, all these relationships keeps us close to each other and provide us all kinds of support, love and affection. এই সম্পর্কগুলো আমাদেরকে একে অপরের কাছাকাছি রাখে এবং আমাদেরকে সকল প্রকার সহযোগিতা, ভালোবাসা এবং স্নেহ দিয়ে থাকে। অর্থাৎ সম্পর্ক বজায় রাখা খুবই দরকার। A person who has no family feels the pain of loneliness and isolation. যেই ব্যক্তির কোনো ধরনের পরিবার নেই সেই বুঝে একাকিত্বের কি কষ্ট, সেই বুঝে একাকী থাকার কি কষ্ট। আচ্ছা, আইসোলেশন মানে বিচ্ছিন্ন থাকার কি কষ্ট, আর লোনলিনেস মানে হচ্ছে একা থাকার কি কষ্ট। বিটুইন মানে মাঝে। There is no one to laugh or cry with him or her. অর্থাৎ তোমার হাসার বা কান্না করার কোনো সঙ্গী থাকে না, তোমার একাই হাসতে হয়, তোমার একাই কাঁদতে হয় যদি তোমার কোনো পরিবার না থাকে। When we share our joy with someone, it simply redoubles. যখন আমরা আমাদের আনন্দগুলো কারোর সাথে ভাগাভাগি করি, এটা খুব সহজেই দ্বিগুণ হয়ে যায়। And when we suffer a loss and someone shares our sorrow, it lessens. যখন আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই, তখন আমরা যদি আমাদের দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করি, তখন আমাদের দুঃখটা কি কমে যায়। অর্থাৎ খুশি শেয়ার করলে ডাবল হয়, দুঃখ শেয়ার করলে কমে যায়। রিলেশনশিপস আর ডাজ নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এবং এই জন্যই বলা হয় যে সম্পর্ক খুবই দরকার আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য। To build relationships, we need to have trust and respect for each other. তাই সম্পর্ক গঠন করতে হলে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা না, ট্রাস্ট, বিশ্বাস থাকতে হবে, সম্মান থাকতে হবে। And love where this is needed, এবং সে ভালোবাসা থাকতে হবে যেখানে ভালোবাসা প্রয়োজন। We cannot be selfish and possessive if we want to establish an effective relationship. আমরা যদি একটা এফেক্টিভ বা আমরা যদি একটা কার্যকরী সম্পর্ক গঠন করতে চাই, আমরা সেলফিশ স্বার্থপর হতে পারবো না, আর পজেসিভ আত্মপরায়ণ বা নিজের আরেকজনের প্রতি কর্তৃত্ব পরায়ণ হতে পারবো না। অর্থাৎ একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সম্মান লাগবে, বিশ্বাস লাগবে, এবং আমরা যদি সম্পর্কটাকে ভালো রাখতে চাই তাহলে সেলফিশ হওয়া যাবে না, পজেসিভ হওয়া যাবে না, অর্থাৎ স্বার্থপর হওয়া যাবে না, কর্তৃত্ব পরায়ণ হওয়া যাবে না। But quite often we see people quarreling and fighting with each other, which only brings misery and loss to all. এবং আমরা প্রায় কিন্তু দেখি যে মানুষরা কি করতেছে, একে অপরের সাথে ঝগড়া করতেছে, মারামারি করতেছে, যেটা শুধুমাত্র কি নিয়ে আসে, দুঃখ, দুর্দশা, ক্ষতি নিয়ে আসে, আর কিচ্ছু না। ওকে, এটাই হচ্ছে আমাদের প্যাসেজটা। আশা করি ক্লিয়ারলি বুঝে ফেলেছি। এখন চলে যাব এমসিকিউতে। সবাই কি ক্লিয়ার কিনা প্যাসেজটা একটু একবার জানিয়ে দাও, তোমাদের কমেন্টসগুলো একটু দেখে ফেলি। সবাই একটু কমেন্ট করো, নিজের মতামত জানাও, দেখি কি বুঝতে পারলা। ওকে ওকে ওকে, ওকে ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যদি মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, পিন কমেন্টে সাজেশন দেওয়া আছে। আচ্ছা, ক্লাসটা সেভ করা থাকবে, তুমি পরেও দেখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং তাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, প্যাসেজটার সামারি বললে ভালো হয়। প্যাসেজটা খুবই সিম্পল। প্রথমেই বলেছে যে আমরা মানুষরা হচ্ছে কি, সামাজিক জীব। আমরা বন্ধু সম্পর্ক ছাড়া টিকে থাকতে পারবো না। আমাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে বিভিন্ন সম্পর্ক অনেক ধরনের হতে পারে, পারিবারিক, ঘনিষ্ঠ, সামাজিক সম্পর্ক বা প্রফেশনাল রিলেশনশিপ হতে পারে। আমাদের যেই সম্পর্কগুলো রক্ত বা বিবাহর মাধ্যমে গঠিত হয় সেগুলো হচ্ছে পারিবারিক সম্পর্ক। আচ্ছা, যে সম্পর্কগুলো আমাদের বন্ধু বান্ধবীদের সাথে গঠিত হয় সেগুলো হচ্ছে সামাজিক সম্পর্ক।
তাছাড়াও মানুষের সাথে পশু পাখির সম্পর্ক হতে পারে, একটা বাচ্চার সাথে একটা খেলনার সম্পর্ক হতে পারে। তারপরে বলা আছে সম্পর্কগুলো আমাদের কী দেয়, সহযোগিতা দেয়, ভালোবাসা দেয়, অ্যাফেকশন দেয়। তার পাশাপাশি বলেছে যে সম্পর্কগুলো আমাদের একাকিত্ব দূর করতে সহায়তা করে। যে ব্যক্তির কোনো পরিবার নেই সে খুব একা একা বোধ করে এবং সে হাসি বা কান্না করার জন্য কাউকে পায় না, কেননা আমরা যখন আমাদের হ্যাপিনেসগুলো শেয়ার করি তখন সেটা ডাবল হয়, আর যখন আমরা দুঃখগুলো শেয়ার করি তখন সেটা কমে যায়, এবং এই জন্যই একটা সম্পর্ক বজায় রাখা খুব খুব দরকার। ওকে, আসো আমরা এমসিকিউতে যাব। The word famous mentioned in the passage means, আচ্ছা প্যাসেজে একটা ওয়ার্ড আছে ফেমাস। ফেমাস মানে কি? ফেমাস বলতে কি বোঝায়? ফেমাস বলতে বোঝাচ্ছে এখানে যে একজন ফেমাস ফিলোসফার। ফেমাস মানে কি? যাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, যে একজন কিংবদন্তি, তাই না? কিংবদন্তি মানে কি? লেজেন্ডারি, তাই না? কিংবদন্তি মানে হচ্ছে লেজেন্ডারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1-এর 4 নাম্বারটা। আচ্ছা, তারপরে বলছে দ্য ওয়ার্ড আইসোলেশন মিনস। আইসোলেশন শব্দের অর্থ কি? আইসোলেশন মানে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা মানে হচ্ছে সেপারেশন, অর্থাৎ আলাদা থাকা। হোয়াট ডাজ নট দ্য অথর এমফেসাইজ, কোন জিনিসটার উপর লেখক গুরুত্ব দেয়নি? কোন জিনিসটার উপর লেখক গুরুত্ব দেয়নি? আচ্ছা, মেরিটস অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, অর্থাৎ যে একাকিত্ব বা আইসোলেশন, বিচ্ছিন্ন থাকার যে মেরিট বা ভালো দিক, মেরিট মানে কি ভালো দিক, সে কি এটার উপর গুরুত্ব দিছে? দেয় নাই। কেন? বিচ্ছিন্ন বা একা থাকার তো কোনো ভালো দিকই নাই। Which of the following is the closest meaning of the phrase by instinct? By instinct মানে কি? অর্থাৎ সহজাতভাবে, মানে নিজের মন থেকে, মানে স্পন্টেনিয়াসলি যেটা হয়, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে যেটা হচ্ছে। Without proper relationship there is indeed dash, আমাদের যদি প্রপার রিলেশনশিপ সম্পর্ক না থাকে সেখানে কিসের সৃষ্টি হবে? ক্রাইসিস অফ এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ আমাদের অস্তিত্বের সংকট দেখা দিবে। মেন্টাল সাপোর্ট আমরা পাবো না, অর্থাৎ মানসিক সহযোগিতা। ইমোশনাল সাপোর্ট, আবেগিক সহায়তা সেখানে থাকবে না। অল অফ দি অ্যাবাভ। ইয়েস, অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ না, আমরা মেন্টাল সাপোর্ট আর ইমোশনাল সাপোর্ট তো পাবোই না, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে উইদাউট প্রপার রিলেশন দেয়ার ইজ ইনডিড। আচ্ছা, মেন্টাল সাপোর্ট তো থাকবে না, সরি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ক্রাইসিস অফ এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ কি থাকবে না? ক্রাইসিস হবে, অস্তিত্বের ক্রাইসিস হবে। অবশ্যই সেখানে মেন্টাল সাপোর্ট, এখানে যদি বলতো নো মেন্টাল সাপোর্ট তাহলে দিতাম। তারা বলতে চাচ্ছে যে সম্পর্ক থাকলে কি মেন্টাল সাপোর্ট থাকবে? না, থাকবে না। ইন্টিমেট বন্ডস আর ফর্মড থ্রু ড্যাশ। আচ্ছা, ইন্টিমেট বন্ডস অর্থাৎ আমাদের মাঝে যে ঘনিষ্ঠ সম্পর্কগুলো গঠিত হয় সেগুলো কিসের মাধ্যমে গঠিত হয়? ঘনিষ্ঠ সম্পর্কগুলো কিসের মাধ্যমে গঠিত হয়? কমিউনিটি সাপোর্ট না, নিপচুয়াল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, নিপচুয়াল অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক যেটাকে বলি, তাহলে অ্যান্সার অবশ্যই কি আসবে? বৈবাহিক সম্পর্ক, কারণ বৈবাহিক সম্পর্কই হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। আর যদি বলতো ফ্যামিলিয়াল বন্ডস তখন আমরা বলতাম ব্লাড রিলেশনশিপ বা ব্লাড এঙ্গেজমেন্ট। Why are relationships essential for? আচ্ছা, আমাদের রিলেশনশিপ বা সম্পর্কগুলো কেন এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ? কেন এসেনশিয়াল বা কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ হচ্ছে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ আমাদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য সম্পর্ক থাকা দরকার। What type of relationship do you have with your classmates? আমাদের ক্লাসমেটের সাথে কি ধরনের সম্পর্ক থাকে? অবশ্যই সেটা এক ধরনের একটা সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশন। ইমোশনাল হেলথ ইজ অ্যান্ড ড্যাশ। ইমোশনাল হেলথ বা মানসিক স্বাস্থ্য কি? ট্রাইভিয়ালিটি, অ্যাবস্ট্রাকশন, কনক্রিটনেস নাকি ডিসক্রিশন? আচ্ছা, আমাদের মানসিক স্বাস্থ্য জিনিসটা কি? ইমোশনাল হেলথ ইজ ড্যাশ, এটা কেমন মানসিক স্বাস্থ্যটা? মানসিক স্বাস্থ্যটা কেমন? আচ্ছা, মানসিক স্বাস্থ্যটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্টেড হয় এটা। অ্যারিস্টটল কামস ফ্রম ওয়ার? একটা, সে যেহেতু গ্রিক ফিলোসফার, গ্রিক মানে সে কোন দেশ থেকে এসেছে? গ্রিক মানে সে গ্রিস থেকে এসেছে। গ্রিক কিন্তু দেশের নাম না, গ্রিস হচ্ছে দেশের নাম, আর গ্রিস দেশের মানুষদেরকে গ্রিক বলা হয়। গ্রিস দেশের মানুষদেরকে গ্রিক বলা হয়। কেউ আবার ভুলে এখানে গ্রিক দিয়ে দিও না, অ্যান্সার হবে গ্রিস। আচ্ছা, আশা করি সবাই এমসিকিউগুলো বুঝতে পেরেছো। সবাই একবার এমসিকিউগুলোর দিকে চোখ বুলিয়ে ফেলো।
আচ্ছা আসো আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারে যাই। আচ্ছা, ডু ইউ অ্যাগ্রি দ্যাট শেয়ারিং জয়স অ্যান্ড শেয়ারিং সরোজ আর দ্য সেম থিং? জাস্টিফাই ইয়োর অ্যান্সার। তুমি কি মনে করো যে জয় মানে আনন্দ এবং সরো দুঃখ ভাগাভাগি করা একই জিনিস? তোমার অ্যান্সারের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখন শেয়ারিং জয়স আর না, ভালোভাবে দেখা যাওয়ার কথা। আই থিঙ্ক তোমাদের কানেকশনে কোনো প্রবলেম আছে, আমাদের এখান থেকে সব ক্লিয়ার। আচ্ছা, আনন্দ ভাগাভাগি করা আর কষ্ট ভাগাভাগি করা একই? অবশ্যই তখন আমরা বলবো যে শেয়ারিং জয়স অ্যান্ড শেয়ারিং সরোজ আর অ্যাকচুয়ালি দ্য সেম। আচ্ছা আসো একটু লিখে দিচ্ছি এটা। আচ্ছা, আনন্দ ভাগাভাগি করা কষ্ট ভাগাভাগি করা একই রকম একটা জিনিস। কিভাবে? কেননা আমরা যখন আনন্দগুলো ভাগাভাগি করছি এটা কি দ্বিগুণ হয়ে যায়, আবার আমরা যখন কি করতেছি কষ্টগুলো ভাগাভাগি করতেছি এটা কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা ইনশাআল্লাহ আমাদের আজকেও ক্লাস হবে, কালকেও ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে বিশেষভাবে বিশেষ জিনিসগুলো শেখানো হবে। তো তোমরা যারা যারা ক্লাসগুলোতে যুক্ত থাকবে অবশ্যই উপকৃত হবা। আচ্ছা আচ্ছা একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে অ্যান্সারটা যেটা বলতে পারি যে শেয়ারিং জয়স অ্যান্ড শেয়ারিং সরোজ আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং। দ্য ফর্মার মাল্টিপ্লাইজ আওয়ার হ্যাপিনেস while the latter also by decreasing our sorrows increase our feelings of joy. এই দুইটা একই রকম কিভাবে সমান হলো? তাহলে দেখো, যখন আমরা জয়গুলো ভাগাভাগি করি এটা ডাবল হয়, আর যখন আমরা কষ্টগুলো ভাগাভাগি করি এটা কমে যায়। তো কষ্ট কমা মানে কি? কষ্ট কমা মানে তো হ্যাপিনেসটা দ্বিগুণ হওয়া, তাহলে একই অর্থে কি এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা যেভাবে লিখবো, তাহলে আমরা লিখবো দ্য ফর্মার মাল্টিপ্লাইজ আওয়ার হ্যাপিনেস। The former multiplies our happiness while the latter also by decreasing our sorrows. এবং আরেকটা কি করে? আমাদের দুঃখ কমানোর মাধ্যমে আমাদের কষ্টটাকে ডাবল করে। তাহলে কি হইতেছে? দুঃখ কমতেছে, ইনক্রিজেস আওয়ার ফিলিংস অফ জয়, এবং এটাই কি করতেছে? আমাদের জয়টাকে বাড়াচ্ছে। দুঃখ কমা মানে জয় বাড়া, তাহলে ইনক্রিজেস আওয়ার ফিলিং অফ জয়। আশা করি বুঝতে পেরেছি সবাই। আচ্ছা হ্যাঁ, আজকে ইংলিশ ক্লাস হবে 6টা থেকে 10টা পর্যন্ত। মানিক স্যার ইংলিশ ক্লাস নেবে, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড প্রশ্নে যাই। ইমাজিন ইয়োর ফ্রেন্ড ফিল সরি অ্যাবাউট সামথিং আনএক্সপেক্টেড দ্যাট হ্যাপেন টু হিম, হোয়াট উড ইউ ডু টু মেক হিম ফিল বেটার? দরজাটা লাগান। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, মনে করো যে প্যাসেজ অনুযায়ী, আচ্ছা
বলছে যে মনে করো যে তোমার কোনো বন্ধু কোনো একটা বিষয় নিয়ে খুব দুঃখে আছে, খুব দুঃখিত বোধ করছে, এখন তাকে ভালো ফিল করানোর জন্য তুমি কি করবা? তো বলবা যে যখন আমরা জানি যে যখন কোনো দুঃখ ভাগাভাগি করা হয় দুঃখটা কমে যায়, তাহলে আমি ওর দুঃখ কিভাবে কমানোর চেষ্টা করবা? তখন বলবা যে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট উই ক্যান লেসেন দ্য সরোজ অফ আদার্স বাই শেয়ারিং, অর্থাৎ কি করতে পারি আমরা দুঃখ কমাতে পারি বাই শেয়ারিং, ভাগাভাগি করার মাধ্যমে। Therefore, I would reach out to him, listen to him carefully and express deep empathy and compassion. অর্থাৎ তখন আমি কি করব, আমার বন্ধুর কাছে যাব, তার কথা শুনবো ভালোভাবে যত্ন সহকারে এবং প্রকাশ করব যে কি দুঃখ আছে বা কি কষ্ট আছে এবং আমরা আমাদের সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করব। Besides this, I will also try to solve his problem if I can. Thus, I would let him know that I care about him, how he feels, and I am there to help him. অর্থাৎ আমি তাকে জানাবো যে আমি তোমার পাশে আছি, তোমার সহযোগিতার জন্য আছি, অর্থাৎ তাকে তুমি সান্ত্বনা দিবা, দ্যাটস ইট। আচ্ছা, তোমার বন্ধু খারাপ ফিল করছে, তুমি কি করবা? কমন সেন্স, আমি বন্ধুকে সান্ত্বনা দিব, বন্ধুকে বুঝাবো, বন্ধুকে কম্প্যাশন সহানুভূতি দেখাবো, এটাই তো, আর কি করবা? কেননা শেয়ার করলে দুঃখ কমে, দ্যাটস ইট। নেক্সট ওয়ান, হাউ ডাজ রিলেশনশিপ হেল্প আ ম্যান? কিভাবে একটা সম্পর্ক একটা মানুষকে সহযোগিতা করে? আচ্ছা, রিলেশনশিপ কিভাবে আমাদের হেল্প করছে? প্রথমত বলবা রিলেশনশিপ হেল্পস আ ম্যান ইন মেনি ওয়েজ। রিলেশনশিপ হেল্পস, এখানে ডাজ আছে তাহলে হেল্পস আসবে। রিলেশনশিপ হেল্পস আ ম্যান ইন মেনি ওয়েজ। কিভাবে করে? প্রথমে বলবা রিলেশনশিপ গিভস মিনিং টু হিজ এক্সিস্টেন্স, বা বলবা যে রিলেশনশিপ গিভস মিনিং টু এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে হচ্ছে সম্পর্ক। মোর ওভার রিলেশনশিপস প্রোভাইড আস ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইমোশনাল ওয়েলবিং। ঠিক আছে, যে আমাদের ভালোভাবে মানসিক সুস্বাস্থ্যতার জন্য কি দরকার? একটা সম্পর্ক দরকার, কেননা সম্পর্ক আমাদেরকে সহযোগিতা দিচ্ছে। ওকে, আচ্ছা সাইদ খান, তুমি মনে হয় ক্লাসে মাত্র যুক্ত হয়েছে, আমি 2-3টা না, আমি অনেকগুলো লিখে দেখাইছি কিভাবে লিখলে তুমি 3 মার্ক পাবা। তুমি মনে হয় ক্লাসের শেষে যুক্ত হয়েছো, এই জন্য বুঝতেছো না, কারণ আমি এগুলো অনেকবার লিখে দেখিয়েছি যে কিভাবে লিখলে নাম্বার বেশি পাবা, কোয়েশ্চেন অ্যান্সার কতটুকু লিখতে হবে, কি করতে হবে বলে দিয়েছি আমি ইতিমধ্যে। আচ্ছা, নাম্বার 4, হাউ ক্যান ম্যারেজ মেক ইন্টিমেট রিলেশনশিপস? কিভাবে বিবাহের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে? আচ্ছা, অবশ্যই বিবাহের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, কেননা একজন মানুষ যখন বিয়ে করে সে তার পরিবারটাকে বৃদ্ধি করে। তাহলে ম্যান মেক্স ফ্যামিলি বাই ম্যারেজ, বিয়ের মাধ্যমে পরিবার গঠিত হয়। ম্যান মেক্স ফ্যামিলি বাই ম্যারেজ, ইট ইজ আ সোশ্যাল কন্ট্রাক্ট, এটা একটা সামাজিক সম্পর্ক বা একটা সামাজিক চুক্তি, যে সমাজের মানুষ জানে যে তোমাদের বিয়ে হয়েছে বা কারো বিয়ে হয়েছে, এবং যখন সমাজের মানুষ এটা জানে তখন অবশ্যই বৈবাহিক সম্পর্কের মধ্যে কি আসে? ঘনিষ্ঠতা আসে। তখন এটা কি কখনো কখনো ব্লাড কানেকশনের থেকেও বেশি হয়ে যায়। তখন বলবা দিস ইজ আ প্রসেস ওয়ার আ রিলেশনশিপ ক্রিয়েটস, যেখানে একটা কি সম্পর্ক গঠিত হয় এবং এখানে কি মানুষরা একে অপরের কাছাকাছি আসে, একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলির কাছে আসে, একটা মানুষ আরেকটা মানুষের কাছে আসে, এইভাবে একটা বৈবাহিক সম্পর্ক একটা কি ধরনের সম্পর্ক হয়? এটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে ওঠে। আচ্ছা, নাম্বার 5, ওয়াই ডু হিউম্যান বিংস ফর্ম রিলেশনশিপ উইথ অ্যানিমালস? আচ্ছা, মানুষ কেন পশু পাখির সাথে সম্পর্ক গড়ে তোলে? আমরা প্রথমত এটা জানি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, প্রথমেই বলবা হিউম্যান আর সোশ্যাল অ্যানিমাল, মানুষ হচ্ছে সামাজিক জীব, তাই মানুষ কি কোনো সম্পর্ক ছাড়া থাকতে পারে না। তারপর বলবা পিপল ক্যান নট লিভ উইদাউট এনি রিলেশনশিপ, তো একজন মানুষ যখন অনেক বেশি লোনলি ফিল করে, ওয়েন আ পার্সন ফিলস লোনলি, তখন সে কি করে? দেন হি অর শি মেক্স আ রিলেশনশিপ অর ক্রিয়েটস আ রিলেশনশিপ উইথ অ্যানিমালস। যখন সে একা একা বোধ করে তখন সে কি অ্যানিমেলের সাথে একটা সম্পর্ক গঠন করে, এবং এই সম্পর্কটা কি করে? একটা পেট আর একটা মানুষের মাঝে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে। তখন বলবা যে অ্যানিমেলস অ্যাট হোম অ্যাজ দ্যাট দেয়ার পেটস, এবং মানুষ কি করে? তখন সেই অ্যানিমেলসদেরকে বাসায় পেট হিসেবে রাখে। ঠিক আছে, অর্থাৎ মানুষ যখন একা একা বোধ করে তখন হচ্ছে কি পশু পাখিকেই নিজের বন্ধু বানায়, এবং তাদের প্রতি ভালোবাসা অ্যাট্রাকশন থেকেই কি এটা হয়ে থাকে। ওকে, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবে।
আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের আরও একটি নতুন ক্লাসের মধ্যে দেখা হবে। সেই ক্লাসে আমরা অবশ্যই আরও নতুন নতুন জিনিস পড়বো এবং HSC 2024-এর জন্য একটু পরে সন্ধ্যা 6টার সময় আরেকটি লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।